ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনি তাপহারিণে। আজ রামকৃষ্ণ মঠ বাগদা আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান বিবেকের ডাকে আমরা এসেছি, সমবেত হয়েছি। বিবেকের ডাকে মানে স্বামী বিবেকানন্দের ডাকে। আজকের আমার বিষয় স্বামীজির ভাবে ছাত্র জীবন গঠন। যেহেতু বিবেকের ডাকে এসেছি, আমাদের বুঝতে হবে যে ছাত্র জীবন এবং আমাদের পরবর্তীকালের জীবন স্বামীজির ভাবেই প্রবাহিত হবে, স্বামীজির ভাবের মধ্যেই আবর্তিত হবে এবং এগিয়ে যাবে। সেই জন্য আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য স্বামী নিয়তাত্মানন্দজিকে, সঞ্জয় মহারাজ, যিনি বাগদা রামকৃষ্ণ মঠের সেক্রেটারি, সচিব, তাকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। স্বামীজির ভাবে ছাত্র গঠন বলতে কি বুঝি? যে স্বামীজি বলছেন যে আমাদের ভেতরে যে পূর্ণতা আছে প্রথম থেকেই, সেটির প্রকাশ, ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। তার মানে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। শুধু লেখাপড়া শিখব এবং খুব এফিসিয়েন্টলি শিখব, আমি যে সাবজেক্ট পড়েছি সেটাতে আমার যথেষ্ট দক্ষতা আছে, আমাকে দেখে লোকে ভয় পায়, আমার বিদ্যাবত্তায় সব জগৎ চমকে ওঠে, এরকম আমরা প্রায় অনেক সময় দেখে থাকি। কিন্তু লেখাপড়া তো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই যে স্টিরিওটাইপস যে লেখাপড়া, এগুলো হলো। তারপরে আছে টেকনিক্যাল এডুকেশন হলো, কম্পিউটার সায়েন্স আমরা পড়লাম, ইলেকট্রনিক্স পড়লাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম, এসব লেখাপড়া। আমরা এগুলোকে শিক্ষা বলে ভাবি, যে বিষয়গুলোর জ্ঞান পরিপূর্ণভাবে আমাদের ভেতরে এলে আমরা বলি যে আমরা শিক্ষক, আমরা শিক্ষিত। এতে গেল একটা কথা। ডাক্তার আছেন, এবারে লেখাপড়া শিখে সমাজে কাজ করেন, সমাজের উপকার করেন, সমাজকে সচল রাখেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার সব না থাকলে আমাদের কষ্ট হতো। কেউ এগ্রিকালচার পড়ছেন, তোমরা হয়তো ভাববে যে এগ্রিকালচার পড়ে আমরা চাষিবাসী মানুষ, তার সেসব বাড়ি থেকে এসেছে, আমাদের আবার কী জ্ঞান দেবেন এরা। কিন্তু জ্ঞান তো দিয়েছেন। এখন 2-3 বার করে ফসল হচ্ছে, প্রোডাক্টিভিটি বেড়েছে, উৎপাদিকা শক্তি বেড়েছে, টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন বেড়েছে, এবং আমরা কম পরিমাণ জমিতে চাষ করে বহু পরিমাণ মানুষকে খাওয়াতে পাঠাতে পারি। খাদ্যে আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের চাল আমরা বাইরে পাঠাই, ভাবা যায় না। আমরা যখন ছাত্র ছিলাম, 60 সালের প্রথমের দিকে, 1960-এর এসবে, তখন দেখেছি যে হোস্টেলে সব খাবার টাবার পাওয়া যেত না। আমেরিকার PL-480 প্রোগ্রাম থেকে সব গম আসতো, আমরা গম খেতে পারতাম না। আর চাল যা হতো রেশনের চাল, সেখানে সব নানা রকম কাকড়, ধুলো, বালি, যন্ত্রণার ব্যাপার ছিল। কিন্তু আমাদের সায়েন্টিস্টরা, আমরা সেটার নামও জানি, স্বামীনাথন,
তিনি তিনি কিন্তু এই পথপ্রদর্শক, আমাদের এগ্রিকালচারাল ফ্রন্টে একেবারে বিশাল বিপ্লব এনেছিলেন। গ্রিন রিভলিউশন তোমরা শুনেছ, আবার ব্লাড মানে দুধের মিল্ক রিভলিউশন, হোয়াইট রিভলিউশন, মিল্ক পাঞ্জাব টাঞ্জাবে সব হয়েছিল। আমাদের এখন সর্বত্র এই বায়ো ইঞ্জিনিয়ার প্রোডাক্টস পাচ্ছি। মাছের সাইজ বেড়ে গেছে, সব দোঁয়াশলা, সব শাকসবজি, জায়েন্ট শাকসবজি সব। একটা পালং শাকের ওজন 1 কেজি 1.5 কেজি করে হচ্ছে, একটা পালং শাক গোড়া থেকে তুললে 1 কেজি 1.5 কেজি হয়েছে, মানে ক্রস করে করে এসব হয়েছে। তেমনি সিড, উন্নত ভ্যারাইটি সিড সব বাইরে থেকে আসে। এইভাবে আমাদের বাইরের জীবন উন্নত হচ্ছে। আজকে হার্ট নষ্ট হয়ে গেলে পরে সেটাকে বাড়িয়ে দিই আমরা, সেটাকে সারিয়ে তুলে আমাদের লঞ্জিভিটি, আয়ুষ্কাল বেড়ে যায়। শিক্ষার উদ্দেশ্য এটা, আমরা অস্বীকার করছি না। আমাদের আসন্ন মৃত্যুর হাত থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন এগুলো আমাদের বাঁচিয়েছে। আজকে কম্পিউটার সায়েন্স আমাদের কী না সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, দুঃখও এনেছে, কিন্তু সেটা ব্যবহারের জন্য। সে নিয়ে তোমরা কিন্তু অত চিন্তা করো না। আর সাপে তো আমাদের কাটে, সাপ তো খুব ভয়ঙ্কর জিনিস, কিন্তু সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, সেটা জীবনদায়ী। তা যে জিনিসটা যত বেশি ভীষণ, ভয়ানক, ফেরোসাস, টেরিবল, সেই জিনিসটা তত বেশি কিন্তু ইউজফুল, প্রয়োজনীয়। এটা একটা তত্ত্ব। একটা হেলে সাপ পড়ে আছে, তাকে পা দিয়ে ঠেলে ফেলে দিলে তা তো হবে না। কার ক্ষেত্রে হবে না? একটু যদি গোখরো পড়ে থাকে, পা দিয়ে ঠেলতে পারবে? হেলে সাপ দিয়ে কোনো কাজও হয় না সেরকম। যে জিনিস যত ভয়ানক, তার প্রয়োজনীয়তা খুব বেশি যদি ব্যবহার করতে শিখি। একটা এমনি তার পড়ে আছে, ফেলে দিলে, কিন্তু দেখে মনে হচ্ছে এমনি তার, যেই ধরতে গেলে যেমন শক লাগলো। লাইভ ওয়্যার, ওটা জীবন্ত তার, ইলেকট্রিসিটি আছে, ওকে ওইভাবে ফেলা যাবে না। তাহলে তুমি বলবো ইলেকট্রিসিটি ভয়ানক, ওকে বাদ দাও, বাদ দিতে হবে, তা তো নয়। তার ব্যবহার আমরা করি সেভাবে। তা এটা মনে রাখতে হবে, মনে রাখা দরকার। কারণ একে অপরাবিদ্যা বলছি। এই অপরাবিদ্যার জন্য আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসে, সুখ আসে, অভ্যুদয় আসে, আমরা উঠে দাঁড়াই। আমাদের শুধু যে অভাব পূরণ হয় তা না, আমরা অপচয় করতেও শিখি। এর মধ্য দিয়ে মানুষ কাজকর্ম করে খেতে পায়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেটা বলি সেটা আসে। সুতরাং এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং সত্যি সত্যি বাদ দেওয়ার ব্যাপার নয়। এই বহির্জগতে, বাইরের জগতে আমাদের ভেতরের শক্তির প্রকাশ করে এইভাবে আমাদের যে ট্যালেন্ট আছে ভেতরে, সেই ট্যালেন্টগুলোর পরিপূর্ণ প্রকাশ ঘটিয়ে আমরা জগতের উপকার করছেন তো সকলেই, এবং কাজকর্ম হচ্ছে। আমি যখন বললাম যে ওয়েস্ট করি, তখন তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, এইভাবে অপচয় করা, অপচয় তো খুব খারাপ জিনিস। অপচয়ের দরকার আছে। অপচয় না হলে পরে কী হবে? এমপ্লয়মেন্ট বাড়বে না, বেকারত্ব বেড়ে যাবে, বেকার মানুষের সংখ্যা বেড়ে যাবে। লেখাপড়া শিখে কী করবে? তোমার যোগ্যতা অনুযায়ী একটা কাজ খুঁজে নেবে। তোমার দায়িত্ব বাড়ছে, সেগুলি পালন করতে হবে। দায়িত্ব পালন মহা প্রয়োজনীয় ব্যাপার। সুতরাং আমরা
বেকার থাকতে চাই না। আচ্ছা দেখো, গাড়িগুলো যদি তুমি 20 বছর 25 বছর করে চালাও, তাহলে কি হবে? সে তো বায়ু দূষণ হচ্ছে, সেটা নাই গেল, কিন্তু গাড়ির ফ্যাক্টরিগুলো তারা তার অর্ডার পাবে না, গাড়ি তৈরি করে বসে আছে, বিক্রি হচ্ছে না, তখন কী করবে? এ তো অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মোটর বন্ধই হয়ে গেল। রিসার্চ হবে, নতুন নতুন ভ্যারাইটির গাড়ি বেরোবে, সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে বেশি করে দেবে, এতে করে মানুষ কাজ পাবে। যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, গাড়ি যদি বিক্রি না হয়, তাহলে তারা ছাঁটাই করবে লোক। আজকে কোভিড প্যান্ডেমিক যা হচ্ছে, সেটা এই একই ব্যাপার। কাজ নেই। কেন কাজ নেই? না, তারা যে কাজ করতো, যাদের জন্য করতো, তারা আজকে আসছে না। তোমরা একটা একটা হোটেল চালাও, সেখানে 100 জন লোক রেখেছো, মাসে বেতন দিতে হয় 30 লাখ টাকা, বেশ দেবে, চলছে ভালো, কিন্তু হঠাৎ এই প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়ে গেল, কী হবে? কেউ আসবে না। এই লোকগুলোকে ছাঁটাই করতে হবে। এছাড়া এরা কোথায় কাজ পাবে? তো 1 বছর হয়ে গেল প্রায়, আরও কতদিন চলবে কে জানে। এসব সমস্যাগুলো আসছে, তখন শুধু চিৎকার করে তো লাভ নেই। লেখাপড়া শিখেছো, সবই আছে। আমাদের আজ 10 বছর ধরে ছেলেরা সব লেখাপড়া শিখে হায়েস্ট সব র্যাঙ্ক পেয়েছে, ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। ডাক্তার হয়েছে, তারা হয়তো কিছু করে খেতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ার যারা ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, তারাও একটা সুইপারের কাজের জন্য অ্যাপ্লাই করছে। এটা খুব দুঃখের ব্যাপার। সুতরাং রাষ্ট্র নেতাদের এটাও দেখতে হয় যে চাহিদার ক্ষেত্রটা, ডিমান্ড আসপেক্ট যেটা বলি, সেটা যেন ঠিক থাকে, তার ফলে প্রোডাকশানটা হবে, ক্রমাগত প্রোডাকশান হয়ে যাবে। আমি অর্থনীতির ছাত্র, সেই জন্য এসব বলছি। তোমরা এইসব দেখে যে প্রাচুর্য দরকার আছে, সেটা যেমন দরকার, প্রয়োজনের তুলনায় আমাদের প্রাচুর্য থাকবে, অপচয়টা হয় এই জন্য যে বেশি লোককে কাজ দিতে গেলে পরে ওই 6 বছর 10 বছর 15 বছরের গাড়ি ফেলে দিতে হবে, আবার নতুন গাড়ি তৈরি হবে, তার ওরা কাজ পাবে না। অনেক সময় তোমরা শুনবে যে বস্তা বস্তা চাল জলে ফেলে দিচ্ছে, তার কারণ চাষিদের ইন্টারেস্ট লঙ্ঘিত হচ্ছে, তারা কিন্তু মারা পড়ে যাবে। তাদের তৈরি যে দ্রব্যগুলি, ধরো চাল বা আলু, কেনবার লোক নেই, কিন্তু প্রচুর যোগান হয়ে আছে, তাতে কি হবে? দাম কমবে। তাদের যদি প্রোডাকশান কস্ট না ওঠে, লস হবে, তারা না খেতে পেয়ে মরবে। সে এক আধজন চাষি না, যদি সব চাষিদের এই অবস্থা হয়, তার দেশটা ডুবে যাবে। সেই জন্যই তো নানা রকম প্রোগ্রাম নেওয়া হয়, গুদামজাত করে রাখা হয়, পরে খোলা হয়। একসাথে হুড় করে সবাই পাঠাবে তা না, গুদামজাত করতে হয়। এইভাবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আসে প্যারিটি প্রাইস রেস্টোর করার জন্য, অর্থাৎ মার্কেট প্রাইসটা যাতে খুব বেশি আপ ডাউন না হয়, সেই জন্য অনেক সময় প্রোডাক্ট ধ্বংস করে দিতে হয়। এগুলো হচ্ছে বাইরের ব্যাপার। এই অভ্যুদয় একটা বিশাল জগৎ, এই জগৎটা হয়েছে, এই জগতের থেকে আমরা সবাই মিলে সুখে থাকব, আমাদের আয়ুষ্কাল বেড়ে যাবে। মৃত্যুকে আমরা অস্বীকার করেছি। ডাক্তাররা আজকে আমার হার্ট অপারেশন করে আমাকে ভালো করে দিচ্ছেন, আমি আরও 40 বছর বাঁচছি, তা নাহলে হয়তো 25-26 বছরই মারা যেতাম, এরকম হয়। সুতরাং এটা হচ্ছে অপরাবিদ্যা, এর প্রয়োজনীয়তা আছে। আমরা ক্ষমতা অর্জন করব, ক্ষমতায় করব, ব্যবহার করব। আজকে পলিটিশিয়ানদের ক্ষমতা আছে, অনেক মানুষের ক্ষমতা আছে,
তারপর তুমি গান জানো, তুমি খেলাধুলা করতে পারো ভালো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, তুমি সাঁতার দাও, তুমি সাহিত্য রচনা করো, এগুলো এক একটা ফ্যাকাল্টি। স্বামীজি যখন বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, একটা ফ্যাকাল্টি তোমার। তুমি যদি ফুটবল খেলো, ভালো ফুটবলার হও, ফ্যাকাল্টি ডেভেলপ করো, পেলে হয়ে গেলে। সে লেখাপড়া পেলে লেখাপড়া শেখেননি, তাহলে কি তার শিক্ষা হয়নি? শিক্ষা হয়েছে। রবীন্দ্রনাথ লেখাপড়া শেখেনি, তাহলে কি তার শিক্ষা হয়নি? শরৎচন্দ্র তেমন লেখাপড়া শেখেনি। এই যে ফর্মাল লেখাপড়া সেভাবে শেখেননি। আলী আকবর, রবিশঙ্কর, এদের তেমন লেখাপড়া হয়নি। কিন্তু মিউজিক জগতে আল্লাহ রাখা এরা সব নাম শুনেছ, বিশাল সব। তো বলছি এরা এক একটা জগতে, কেউ সেতার বাজাচ্ছে, কেউ সানাই বাজাচ্ছে, বিসমিল্লাহ, কেউ বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এই তো। তা এরা বড় হয়েছেন এক একটা বৃত্তিকে তাদের একেবারে ফার্দেস্ট এক্সটেন্টে গিয়ে পারফেকশন নিয়ে এসছে। মানুষ শোনে। তাহলে যারা গানের স্কুল খুলে, কলেজ খুলে বসে আছেন, তারাও লেখাপড়া শেখাচ্ছেন। যারা খেলাধুলা শেখাবার জন্য করছেন, তারাও লেখাপড়া, তারাও শিক্ষার জগতে আছেন। যারা যোগব্যায়াম শেখাচ্ছেন, তারাও শিক্ষার জগতে আছেন। কেউ কেউ পারফেকশন, কিন্তু একই মানুষ সব ফ্যাকাল্টিগুলোকে নিয়ে বেড়ে উঠবে এ খুব কম। একদারে সে বক্তৃতা দেয়, গান গায়, ছবি আঁকে, খেলাধুলা করে, সাঁতারেও ফার্স্ট, সবেতেই যদি সে হয়, ক্রিকেটে ফার্স্ট, ফুটবলে ফার্স্ট, এরকম মানুষ পাওয়া যায় না। এক একটা আমাদের লিমিটেড ক্যাপাসিটি, কি না? একটা মানে সব ফ্যাকাল্টি নিয়ে একজন বেড়ে উঠবে সেরকম হয় না, সেই ক্যাপাসিটিটা লিমিটেড। কিন্তু ওই ফ্যাকাল্টিটার ক্যাপাসিটি অনেক, তার পারফেকশন আনা দরকার। সচিন তেন্ডুলকর লেখাপড়া তেমন হয়নি, কিন্তু তাকে তো আমরা বলবো না যে সে মানুষ নয়, তার শিক্ষা হয়নি। একটা ফ্যাকাল্টিকে নিয়ে, এবং বিশেষ করে যারা লেখাপড়া শিখেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট অল অ্যালং হয়েছে, তারা কি আর ইনকাম করে বলো? তাদের তুলনায় সচিন তেন্ডুলকরের ইনকামের কোনো তুলনা আছে? তাহলে তার লেখাপড়া হয়নি বলে এত ইয়ে করবো কেন? তার মানে এইটা ভেবো না যে তোমার মা যখন বলে তুই লেখাপড়া করছিস না কেন, লেখাপড়া কর, তোমার মা আমি তো ক্রিকেট খেলি। তা তুমি কি ক্রিকেট খেলে সেই অবস্থায় যেতে পারবে? এটা হচ্ছে তোমার দিক থেকে প্রশ্ন। কিন্তু একটা মা বাবার দিক থেকেও একটা ঝামেলা আছে। মা বাবারা কি বলেন তোমরা জানো না। মা বাবারা বলেন এই কথা, খেলাধুলা করছিস, গান গাচ্ছিস, যোগব্যায়াম করছিস, সব ঠিক আছে, সাঁতার দিচ্ছিস, কারণ তারা একটা বাচ্চা ছেলে কি তাদের স্কুলেও পাঠায়, কিন্তু আবার সাঁতারের ক্লাসে নিয়ে যাচ্ছে, যোগব্যায়ামের ক্লাসে নিয়ে যাচ্ছে, তবলা শেখানোর ক্লাসে নিয়ে যাচ্ছে, গান গাওয়ার ক্লাসে নিয়ে যাচ্ছে, ফুটবলের ক্লাসে নিয়ে যাচ্ছে, ক্রিকেটের ক্লাসে নিয়ে যাচ্ছে। ছেলে পাগল হয়ে যাচ্ছে। ছেলে ভালো করে ক্রিকেট খেললো, লেখাপড়ায় তেমন মন নেই, ক্রিকেট খেললো খুব ভালো। রেজাল্ট যখন এলো দেখা গেল সে অঙ্কে 6 পেয়েছে, মা তখন তাকে ধরে মারতে শুরু করলো। মা কেন মারছেন? মা বলছেন যে তুই লেখাপড়াটা তো শিখলি না, তুমি তো আমাকে তা বলোনি, আমাকে বলছি ক্রিকেট ভালো করে খেলো, আমাকে ক্রিকেট মাঠে ফার্স্ট হতে হবে, মিউজিক স্কুলে মিউজিকের যেখানে যাচ্ছি সেখানে প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, সাঁতারে ফার্স্ট হতে হবে, যোগব্যায়ামে ফার্স্ট হতে হবে, আবার লেখাপড়া তো আমি কী করবো? সত্যিই তাই, এটা ঠিক নয়। একটাতে মাস্টার হোক, বাকিগুলো থাক। তারা বলছেন যে না, মাস্টার হওয়া চলবে না, সব জিনিসে হোক, সমানভাবে বেড়ে ওঠে, তা হয় না। স্বামীজি এটাও বলছেন যে এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টি। এটা আমি বলছি তো।
কেবল আমি লেখাপড়াই করবো না। রামকৃষ্ণ তো লেখাপড়া করেননি, সারদামা লেখাপড়া করেননি। যারা লেখাপড়া করেছেন, হায়েস্ট লেখাপড়া করেছেন, সব পণ্ডিত মানুষ, তারা এসে কেঁচো হয়ে বসে থাকতেন। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শিবনাথ শাস্ত্রী, কেশব সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, কত বলবো, এই নরেন্দ্রনাথ দত্ত, এসব চুপচাপ বসে থাকতেন। যখন গ্যাদারিং হতো তখন রামকৃষ্ণ কথা বলবেন, আর বাকি সবাইকে শুনতে হবে। তা কেউ কেউ তোমাদের মধ্যে যদি এই কথা বলে যে আমি লেখাপড়া শিখবো না, আমি সাধু হবো, আমি সুন্দরভাবে ভগবানকে পাবো, ভগবান লাভের জন্য সাধনা করব, সবাই তোমাকে গালাগালি দেবে, তা তো না। আমরা এমন বাবাও দেখেছি, লেখাপড়া হয়নি, বলে যা সাধু সেবা কর, সাধু সেবার জন্য পাঠিয়ে দিয়েছে, সারা জীবন সাধু সেবা করে আনন্দে আছে। সবার জন্য এটা নয়, কিন্তু এগুলো আছে, ভ্যারাইটি আছে। কার কোন কীভাবে জীবনের দ্বার মহৎ হবার জন্য খুলে যায় কে জানে। এই হলো, আমি এতক্ষণ অপরাবিদ্যার লেভেলটা বলছিলাম। এর দ্বারা একে গালাগালি দেওয়ার ব্যাপার নয়। স্বামীজি কিন্তু কখনো তা করেননি। স্বামীজি বারবার বলেছেন যে না, অপরাবিদ্যার প্রয়োজন আছে, অভ্যুদয় আনবে আমাদের সমাজে, উন্নতি আনবে, উন্নতি আনবে। আর প্রোডাকশন বেশি না হলে, প্রাচুর্য না হলে পরে যে উন্নতি হবে কি করে? কিন্তু সেই মানুষগুলির অন্তর্জীবন যেন শুদ্ধ হয়, সেখানে যেন হিংসা, লোভ, মাৎসর্য, চৌর্যবৃত্তি, অন্যের জিনিস জোর করে কেড়ে নেওয়ার বৃত্তি, এটা চৌর্যবৃত্তি নয়, অন্যের জিনিস জোর করে নিয়ে নেওয়া, গ্রহণ করা, দিতে হবে, এগুলো অন্যায়। ধরো তোমার বোনের বিয়ে হবে, তোমার বোনের স্বামীর বাবা সে বললো যে আমাকে 15 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু ছেলেকে বিক্রি করে দেওয়ার স্বামী। কেন? তোমার ইনকাম করার ক্ষমতা নেই, যোগ্যতা নেই? তোমার এমন দুর্ভাগ্য, তোমার ভেতরে এতটুকু সম্মানবোধ নেই যে যাকে তুমি আত্মীয় করতে যাচ্ছ তার কাছ থেকে তুমি উপহার নিচ্ছ, তাকে কষ্ট দিয়ে। যে আনন্দের সঙ্গে যদি যায় তাহলে ঠিক আছে, নেবে, কিন্তু কষ্ট দিয়ে। যিনি দিচ্ছেন, দাতা যিনি, তিনি যদি চান যে সেই জিনিসটা আমি নিজের ভোগের জন্য রাখবো, নিজের প্রয়োজনে রাখবো, আমার প্রয়োজন খুব, অথচ তাকে দিতে বাধ্য করা হচ্ছে, সে দান কেন নেবে? সে উপহার কেন নেবে? তোমার প্রাপ্তির পিছনে যদি শ্রম না থাকে তাহলে সেই জিনিস নেবে না, যে না আমি উপার্জন করে যেটা নেব সেটাই আমার, অন্যটা নয়। এই মনোভাব কজনের আছে? যাদের নেই তারা লেখাপড়া শিখলেও কিন্তু মনুষ্যত্বহীন। মানুষ লেখাপড়া শিখলেও মনুষ্যত্বহীন হয়ে বসে থাকে, সেটাই তো দুঃখের। হিংসা নিয়ে থাকে। কেউ বড় হয়েছে, প্রতিবেশী বড় হয়েছে, তার গাত্র জ্বালা এসেছে, এটা ঈর্ষা, মৎসর। আমার সৌভাগ্য, আমার সম্পদ, আমার নাম, আমার যশ সব আমার থেকে সরে সরে যাচ্ছে, ওর ওখানে গিয়ে জমা হচ্ছে, এটা হচ্ছে মাৎসর্য, মৎসরতি। এসব ভাবগুলো, আমার সৌভাগ্যরবি অস্তমিত, আরে আমার সামনেই ছিল, আজ এত বড় হয়ে গেল, ওর 6তলা বাড়ি হয়ে গেল, আমার তো 1তলায় পড়ে আছে, সহ্য করতে পারছে না। আমার একটা ছেলে বয়ে গেল, আর ওর 5টা ছেলে কত সুন্দর বড় হয়েছে, চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছে, তাদের সুনামে জয়গানে
আকাশ বাতাস মুখরিত, সহ্য করতে পারছে না। এই মাৎসর্য ভাব মহা খারাপ জিনিস। জেলাসি, তার পরিষ্কার পরিচ্ছন্নতা এসব নেই। এইগুলি হচ্ছে নিজের জীবনকে সংযত রাখা, নিজের জীবনকে অপরের জন্য তৈরি রাখা। এই যে আমি শুধু মানুষ হচ্ছি, মানুষের কথা বলছি, শিক্ষা আমাকে মানুষ করবে, কিন্তু যদি এত সব হয়েও আমি কি স্বার্থপর হই, একটাই তো কথা, স্বার্থপরতা, সেলফিশনেস। আমারটাই বুঝি, আমার ছেলেকে বুঝি, আমার মেয়েটাকে বুঝি, অন্যদের সব তাড়িয়ে দাও। তোমার সব থাকা সত্ত্বেও তুমি তো জানো না, সব থাকা সত্ত্বেও তুমি কি অসুখী। সুখ নেই, সুখের ভাড়ার একদম শূন্য হয়ে আছে। ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, কেউ পছন্দ করে না এগুলি। কেউ পছন্দ করে না, তারা সবাই সুন্দরভাবে বেঁচে উঠতে চায়। কিন্তু এইরকম বাবার ছেলে যদি তোমরা হও, তোর বাবাকে সংযত করবে? বাবা এ কী করছেন? নচিকেতা করেছিলেন, বাবা এ কী করছেন, এ কাজ তো ঠিক নয়, বুড়ো গরুগুলো দান করছেন, এটা কী দেবে? ভালো দেন, দানের ফল ভালো হবে। বাবা শুনলেন না, তাকে মেরে জমের বাড়ি পাঠিয়ে দিলেন। সেটা অনেক কথা। এই নচিকেতার কথা তোমাদের শোনা উচিত, সে আরেকদিন হলে শোনাবো, কিন্তু এখন তো সময় নেই। এখন আমি পড়েছি এখানে শিক্ষার অপরাবিদ্যা, যেটা ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো তোমার পারফেকশনের মধ্যে তোমার মেধার তো মেধার যেটা বৃত্তি আছে, নানাভাবে প্রকাশিত হচ্ছে। তো সাহিত্যে যাচ্ছে, হ্যাঁ, নাটকে যাচ্ছে, কাব্যে যাচ্ছে, খেলাধুলায় যাচ্ছে, এতে যাচ্ছে, লেখাপড়াতে যাচ্ছে, সায়েন্স টেকনোলজিতে যাচ্ছে, এমনি ফিজিক্স কেমিস্ট্রিতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তোমার মেধা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, চড়িয়ে দিচ্ছ তুমি নিজেকে। কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমার অন্য বৃত্তিগুলোও তো আছে, অহিংসা বৃত্তিও আছে, মন্দ যেমন আছে, ভালো বৃত্তিগুলোই আছে। হ্যাঁ, অচৌর্য বৃত্তি, অপরিগ্রহ। তুমি কিছু জিনিস নেবে না, কারণ আমি কেন নেব? আপনি আমার হবু শ্বশুরমশাই হচ্ছেন, বা তুমি আমার জামাই হচ্ছে, আমি আপনার জামাই হচ্ছি, তা আমি কেন নিতে যাবো? আমি নিজে কিছুই নই, আত্মসম্মান বোধ নেই। অপরিগ্রহ একটা মহা বড় জিনিস, নন রিসিভিং থিংস ফ্রম আদার্স। কখনো সংযম চাই, আর সত্যকে ধরে থাকতে হবে। ওটাও তো একটা বৃত্তি, বড় বৃত্তি। কেউ সহজেই চোখে মানে খাতা, অন্যের খাতা থেকে লিখে ভালো রেজাল্ট করে চাকরি পেয়ে চলে গেল, কিন্তু সে চাকরি রাখতে পারে না। আমার জীবনে আমি দেখেছি এটা, আমি খুব কড়াও হয়েছিলাম। যে দেখিয়েছিল তাকেও তার সাথে আমি 2 বছর 3 বছর কথাই বলিনি। সে যন্ত্রণা নিয়ে থাকতো। কিন্তু যে ছেলে অসৎ উপায় অবলম্বন করে বড় হয়, অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করে, সে অর্থ তো তাদের সংসারটাকেই ধ্বংস করে দেয়। সেই সংসারে সুখ শান্তি আসে না। সবাই বলবে, সবাই দেখতেও পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই জন্যই তো এই যে সব আছে, সত্য কথা বলে না, যে তাকে কি দেবে? সে কি মানুষ? যে হিংসা করে সে তো মানুষ, সে তো পশুর দলে চলে গেল। তাহলে আমরা যে মানুষ হয়েছি, এই লেখাপড়াগুলো শিখছি এটা রুজি রোজগার করবার জন্য, কিন্তু মানুষ হবে মনুষ্যত্বের জন্য। এই মনুষ্যত্বের জন্য নানা ফ্যাকাল্টি আছে, সে ফ্যাকাল্টিগুলোর তো প্রকাশ দরকার।
সত্য একটা বড় ফ্যাকাল্টি। গাপ গুপ করে খাবো জন্তু জানোয়ারের মতো তা তো না। আমার ভোগজীবন সংযত হবে, ভোগজীবন সংযত হবে মানুষের, শুধু খাওয়া না। ত্যাগের জীবন তোমার ভেতরে প্রকাশ পাবে, কারো কাছ থেকে কিছু নেবে না, চুরি করবে না। চুরি করবার ব্যাপার আছে, অনেক 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 ঝামেলা আছে। চুরির ব্যাপারটা এত সহজ না। চুরি করতে গেলেও তো কষ্ট হয়। চুরি করবে না মানে কি? চুরি এখন অন্যরকম করছি তো, ব্যাংকের মাধ্যমে করছি, তারপরে কম্পিউটার মোবাইলের মাধ্যমে করছি। আমার ব্যাংকের টাকা ফাঁক হয়ে গেল। চুরি সব পদ্ধতি পাল্টে গেছে, বুদ্ধি কাটিয়ে চুরি হচ্ছে। এটা কি মনুষ্যত্ব? তোমার ওই অর্থে কোনো অধিকার নেই, তোমার এই বাড়িতে অধিকার নেই। এই বাড়িটি থেকে আমাকে ছাড়িয়ে দিচ্ছ, বাড়িটি থেকে বাড়িটা আমার নিয়ে নিলে, আমার ব্যাংকের টাকা চলে গেল। এ তো চৌর্যবৃত্তি। শুধু কি তাই, তোমাকে কাজ করতে বলা হয়েছে, তোমাকে লেখাপড়া শেখানো হয়েছে, তুমি ভালো শিক্ষক, কিন্তু তোমার ক্লাস নেবার আর ইচ্ছা হয় না। ছেলেরা পিছনে পিছনে ঘুরছে, স্যার এত ভালো টিচার, আপনি পড়ান, তার সময় নেই। আর সরকার তো এগুলো দেখেও না, অ্যাটেন্ডেন্স নেই। অ্যাটেন্ডেন্স যদি না থাকে তার বেতন কাটা যাবে, সেরকম তো কিছু নেই। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাবদিহি করতে হবে কার কাছে, সেসব নেই। ক্লাস না করে বা আগে এসে আরও আগে চলে যাচ্ছে, এসব হচ্ছে তো। অর্থাৎ ডিউটি ফাঁকি দিয়ে যদি অর্থ উপার্জন করি, আমার পে প্যাকেটটাতেই মাসের শেষে বেশি লোক, আমার যে কাজ আছে অ্যালটেড ডিউটি, সেটা আমি করি না। এটা তো চৌর্যবৃত্তি না? তো লেখাপড়া শিখে সত্য কথা বলে, অহিংসা নিয়ে থাকে, চুরি করে না, কখনো চুরি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সংযমী, ভোগজীবন সংযত। এ না থাকলে তো মনুষ্যত্ব আসে না। কারণ এরা হচ্ছে মানুষ, যাতে লেখাপড়াও আছে, এটাও আছে। আর যদি লেখাপড়া নাও থাকে, যদি এইগুলোই থাকে, এটাই মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করে। মানুষের মনুষ্যত্বের যে প্রতিষ্ঠা, সেটা এইগুলি। অহিংসা থাকবে, সত্য থাকবে, অপরিগ্রহ থাকবে, চৌর্যবৃত্তি একেবারে নেই, চুরি করার ভাব থাকবে না, যে কোনো অর্থেই চুরি করা, অসৎ উপায় থাকবে না, সংযম থাকবে, আর শুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে যে হাত ধুচ্ছি, এ করছি, এইসব থাকবে। করোনা ভাইরাস এসে আমাদের সেটা বুঝিয়ে দিয়ে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার মূল্য কী। এই প্র্যাকটিসটা রেখে দেবে। করোনা আমাদের অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এই শিক্ষাটাও দিচ্ছে তো। তাহলে আর লেখাপড়া শিখেছ প্রচুর, কিন্তু এর 5টা জিনিস, অহিংসা, সত্য, অচৌর্য, শুচিতা এবং সংযম, এই যদি না থাকে, অপরিগ্রহ ভাব, দান গ্রহণ না করে, এসব ভাবগুলো যদি থাকে, 5-6টা জিনিস যদি থাকে, তাহলে আমি মানুষ বলবো তার ভেতর থাকে। যদি একটাও না থাকে, সে মানুষ নয়। যদি কোনোটাই না থাকে, তাহলে সে পশু, মানুষের শরীরে পশু হয়ে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত কিন্তু পশু। তাকে জেলে রাখাই দরকার, এরকম ভয়ঙ্কর সে। তার মধ্যে এই 5টার একটাও নাই। আর 5টার যদি সবগুলোই থাকে, তাহলে বলা হবে সে মানুষ হয়েছে। এ মানুষের অর্থ হচ্ছে তাই, আমায় মানুষ করো, মনুষ্যত্ব দাও। স্বামীজির প্রার্থনা মায়ের কাছে, হে মা জগদম্বে, তোমরা মায়ের কাছে প্রার্থনা করবে, মা আমাকে মানুষ করো, আমাকে শুদ্ধ করো, পবিত্র করো। তাই যে মানুষ করা, সত্য কথা ধরে থাকা, এই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। কিন্তু মানুষেরই যে সব হয়ে গেল তা না, তোমাকে দেবতা হতে হবে,
সেই জন্য মনুষ্যত্ব অর্জন করেছে, এবার দেবতা হও। স্বামীজি বলছেন তো তোমরা সবাই দেবতা, মানুষ নও। তোমরা মানুষ নও, তোমরা দেবতা। এই দেবতা করতে হবে ধর্ম থেকে। সেই জন্য স্বামীজি ডেফিনেশন দিচ্ছে ধর্মের, ইট ইজ এ ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তোমার ভেতরে যে দেবতা রয়েছেন, ভেতরে দেবতা রয়েছেন, গভীর ঘুমে তুমি দেবতার সন্ধান পাও। তখন দেহ নেই, বোধ, মন নেই, কোনো বোধ নেই বাইরের জগতে, তুমি তখন আত্মবোধে প্রতিষ্ঠিত, ঘুমের গভীর ঘুমে। সেই চেতনাটা, চৈতন্য ভাব ধ্যানের ভেতরে দিয়ে, সেবার মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। তুমিও ঘুমোচ্ছ, আমিও ঘুমোচ্ছি, সর্ব মানুষ ঘুমোয়। ঘুমের মধ্যে সবাই দেবভাব প্রাপ্ত হয়। সুতরাং সবাই দেবতা ওই অর্থেই সবাইকে সম্মান করতে হয়, সবারই সেবা করতে হয়, সবারই সেবা করতে হবে। তোমাকে দেবতা হতে হবে, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। ওখানে পারফেকশন আছে শিক্ষাতে, আর এখানে আছে দেবত্ব। দেবতা হতে হবে। দেবতারা কি? পবিত্র, একটাই জিনিস, সেটা হল ডিভিনিটি, পিওরিটি। পিওর, আমরা পিওর বস্তু বাইরে হইতে, আমরা পবিত্র ছিলাম, সে পবিত্রতা হারিয়েছি। সেই জন্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে এই হারানো পবিত্রতাকে আবার খুঁজে পাওয়া। ওটা থাকলেই সব হবে, ওটা থাকলেই সব হবে। সুতরাং এই যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, যিশু, মোহাম্মদ, বিবেকানন্দ, এরা সব রামকৃষ্ণ, এরা শিক্ষিত থাকতে পারেন, নাও থাকতে পারেন, কিন্তু এরা সব দেবতা। এরা দেবতা, পবিত্র। পবিত্রতা এদের অঙ্গের ভূষণ। জগতের কোনো মালিন্য তাদের স্পর্শ করে না। অদ্ভুত। এই জন্য মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন যে তোমরা দেবতা, সেই দেবতাও হও। মনুষ্যত্ব প্রতিষ্ঠিত না হলে শিক্ষার মাধ্যমে তোমার বৃত্তিগুলোর প্রকাশ ঘটাবে, ব্যবহার করবে, জগৎকে সমৃদ্ধশালী করবে, আর সঙ্গে সঙ্গে তুমি ব্যক্তি জীবনটাকেও দেখবে যাতে পশুভাব চলে যায়, হিংসা বৃত্তি চলে, অহিংসা আসে, সত্য প্রীতি হয়। নিজে যে কাজ করব সেই কাজের বিনিময়ে সৎ উপায়ে অর্থ উপার্জন করব, তা সৎভাবে ব্যয় করব। কোনো অসাধু উপদেশ নেব না, কাউকে আঘাত করব না, অহিংসার মধ্যে আছে। সংযমী হব, ভোগ জীবন সংযত হবে। অনেকের খাবার নেই, আমার আছে, কিন্তু আমাকে আমার ভাগ থেকে অন্যকে দিতে হবে। যে স্বার্থ পরতা নয়, স্বার্থ শূন্যতা। আমি স্বার্থ শূন্য, আনসেলফিশ। সবার দুঃখে আমার দুঃখ, সবার ভেতরে দেবতা আছেন, তারা কষ্ট পাচ্ছেন, তাদের সেবা করতে হবে, তাদের দেখতে হবে। এবং এই সেবা এবং দেখার ভেতরেতেই তোমার ভেতরে ওই চৈতন্য, ওই ধর্মভাব, দেবত্বভাব, পবিত্রতার ভাব জেগে উঠবে। কর্ম পবিত্র না হলে, কর্মগুলোকে শুদ্ধ করো, তাহলেই পবিত্রতা আসবে, তাহলেই ধর্ম জীবনে এসে যাবে। সেই ধর্মের কথা স্বামীজি বললেন যে এই শিক্ষা, এই ধর্ম, এই শিক্ষার বলে এর প্রয়োগের দ্বারা সমাজ উন্নত হবে। আর তারপরে ব্যক্তি জীবন কীরকম উন্নত হতে পারে, এই তো এরা সব আছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, এরা মানুষ ছিলেন, সেই জন্য এরা নিজেদের ভেতর প্রকাশ ঘটিয়েছেন, দেবতা হয়ে গেছেন। তার জন্য মন্দির হয়েছে, তার জন্য মন্দির হয়েছে। একটা মানুষও যদি দেবতা হতে পারে, তার প্রত্যেকটা মানুষের দেবতা হওয়ার সম্ভাবনা আছে। এটা স্বামীজির কথা, মনে রেখো। সুতরাং শিক্ষার মূলে কিন্তু ধর্মকে রাখতে হবে। ধর্ম হচ্ছে শিক্ষার ভেতরের বস্তু, ধর্মকে বাদ দিয়ে শিক্ষা হয় না। সেই জন্য ঠাকুর বলছেন
যে মানুষের জীবনের মানব জীবনের লক্ষ্য তো হচ্ছে ভগবান লাভ। ওই পবিত্রতাকে আমরা যেটা হারিয়ে ফেলেছি সেটাকে গ্রহণ না আনা, সেটার প্রকাশ তো কোথাও নেই। তোমাদের লেখাপড়া যখন শেখানো হয় তখন এই কথা কখনোই বলা হয় না যে এই লেখাপড়া শেখানোর উদ্দেশ্য কিন্তু ধর্মজীবনকে উন্নত করা, কেউ বলে না। যেটা বলে সেটা হচ্ছে তুমি কিছু ভ্যালুজ নাও, সে ভ্যালুজের মধ্যে এই মোক্ষটা নেই, লিবারেশনটা নেই। ওই একটু সৎ হও, একটু সাধু হও, একটু ইয়ে করো, সৎ উপায় করো, সত্যপ্রিয়, মনুষ্যত্ব অর্জন হচ্ছে, দেবত্ব অর্জন, পবিত্রতা অর্জন এখানে নেই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এখানে পূর্ণ করার ব্যাপার হচ্ছে না, পূর্ণ করতে গেলে পরে যখন যোগ্যতা তখন শিক্ষা এসে যাচ্ছে। আর এখানে পূর্ণ করো, পূর্ণ করো মানে পবিত্র করো। এখানে রবীন্দ্রনাথ ধর্মের কথা বলছেন, দেবত্বের বিকাশের কথা বলছেন, সেটাকে পুড়িয়ে পুড়িয়ে তপস্যার ফলে সেটা আসে জীবনে। ঠাকুরজি বললেন ভগবান লাভ, পবিত্রতা অর্জন, এই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। সে ভাবটা আমাদের শিক্ষার মূলেতে কেউ আনার চেষ্টা করছেন না। স্বামীজিও বলেছেন ধর্মই হচ্ছে শিক্ষার মূল কথা, ধর্মজীবনকে সঙ্গে সঙ্গে গঠন করতে নিয়ে আসতে হবে। তা আমার বোধহয় সময় হয়ে গেছে, আমাকে এখন আমার বক্তৃতা বন্ধ করতে হবে। আমি তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, বা তোমাদের মহারাজকে জানাবে। আর টপিকটা খুব বড় ছিল, আরও অনেক কিছু বলা গেল না, আমি ভয় পাচ্ছিলাম যে তোমরা এই টপিকটা কিভাবে নেবে। তো সেই ভয়টা আমার যে অমূলক সেটা তোমরা প্রমাণ করে দিও। আমি তোমাদের সকলকে আবার শুভেচ্ছা জানাই, তোমাদের মহারাজকে আমার প্রীতি ভালোবাসা জানাই, আর ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। তারা আমাদের বুদ্ধিগুলোকে শুদ্ধ করে দেন। বুদ্ধি শুদ্ধ হলে পরে সেই শুদ্ধ বুদ্ধিতে যেটি ভালো সেটিকে আমরা গ্রহণ করতে পারি, যেটি খারাপ সেটিকে আমরা পরিহার করি। জয় মা।